আমরা শ্বশুরবাড়িতে নতুন কিছু করে খাবো বললে সেটা খাওয়ারও উপায় নেই। আমাদের শ্বশুরবাড়িতে আমাদের কথায় কোনো কিছুই চলে না। আমাদের পছন্দ মতো কোনো কিছু খাবারই হয় না। শাশুড়ি মায়ের কথায় শেষ কথা, শাশুড়ি মা যা বলবে সেটাই হবে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 5:40 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এসি 5:10-15 মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়ে বাথরুম যেয়ে একেবারে কাচাকুচি সেরে চলে এসেছি। কাচাকুচি করে এসে কিন্তু উপরে মিলেছিলাম, তখন হালকা বৃষ্টি পড়ছিল। কালকে সারা রাত হয়তো বৃষ্টি হয়েছে। নিচেতে এসে পড়ে দেখলাম যে বৃষ্টি একদমই থামিয়ে দিয়েছে আর আকাশটাও একটু পরিষ্কার করেছে। ভাবলাম যে বাইরে একবার দিয়ে দিই, জলটা ঝরবে আর বাতাসেও জামা কাপড়গুলো শুকাবে। রোদ্দুর না দিলেও যদি হালকা বাতাস দেয় আর এইরকম যদি ওয়েদারটা করে রাখে, তাহলে জামা প্যান্টগুলো না অনেকটা জল ঝরে যায়। এই বর্ষাকালে মেয়েদের একটাই প্রবলেম, এই একটু জল পড়লেই মনে হয় জামা কাপড়গুলো কুড়িয়ে দিই, আবার একটু যদি রোদ্দুর দেয় বা হালকা ওয়েদার করে তখন মনে হয় আবারও জামা কাপড়গুলো বার করি। তো আজকে জামা কাপড়ের মধ্যে সেরকম কোনো কিছুই ছিল না, তবে কালকে রাত্রে সোনামা বেশ অনেকবার টয়লেট করেছে, সেই কারণে বেশ অনেকগুলো পাতলা কাঁথা হয়ে গিয়েছিল। ঠিক জামা কাপড়গুলো মিলে ভয়েস ওভারে কাজটা কমপ্লিট করে নিয়েছি। সকালে মুড়ি খাবারটাও খেয়ে নিয়েছি। এখনো পর্যন্ত সোনামা ওঠেনি, আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার রয়েছে, আবারও মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামাবে। তো সেই কারণে সকাল সকালে স্নানটা সেরে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় হয়তো ওই 7টা মতো বাজবে। এই মুহূর্তে আমি স্নান করে পরে এলাম। 1 নাম্বার শাড়ি তো শুকোবে না এই ওয়েদারে, আবার 2 নাম্বার শাড়ি মেলারও জায়গা থাকবে না, সেই কারণে বিশেষ করে স্নান করে নিয়েছি। স্নান করার পরে ওইদিকে ঠাকুরকে প্রণাম করে আর কটা মতো বাসি নাইটি আর সোনামায়ের কটা জামা প্যান্ট ছিল ওগুলোও মিলে দিয়েছি। এই মুহূর্তে বাসি জলগুলো চেঞ্জ করে পরে টাটকা জলগুলো নিয়ে আসছি। একটা তো সোনামায়ের সোনা পাপার জন্য নিয়ে এলাম, ওইটা যখন স্নান করাবো তখন দরকার হবে। এখন তো আর রোদ্দুর দিচ্ছে না যে বাইরে বালতিটা নামিয়ে দেবো, তো সেই কারণে চালাটাতেই নামিয়ে দিলাম। যখন স্নান করাবো তখন ওই জলটা মিক্স করাতে পাবো। তো যাই হোক, এদিকে আধ সসপ্যান মতো জল গরম করতে বসাচ্ছি। আর আমাদের গ্যাসের হালাতটা একদমই পুরোপুরি খারাপ, কারণ আমাদের লো ফ্লেমের যে গ্যাসটা জ্বলে ওইটার থেকেও কম জ্বলছে। সেই কারণে এই গরম জলটা করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লেগে গেল। আর এই যে মটর কলাইগুলো দেখছেন, এই মটর কলাইগুলোই এই গরম জলে একটু ভিজতে দেবো, কারণ কালকে রাত্রে ভিজিয়ে রাখা হয়নি। আর আজকে সকালে ঠিক হলো যে কি তরকারি হবে, ঠিক হলে যে ঘুগনি হবে, তো সেই কারণে বিশেষ করে গরম জলে ভিজিয়ে দিচ্ছি। গরম জল থেকে তুলে 3টে থেকে 4টে মতো সিটি দিলেই হয়ে যাবে। এখন ঘড়ির কাঁটায় ওই 9টা মতো বাজবে। ওইদিকে দিদিভাই ভাতটা নামিয়ে দিয়েছি, এইদিকে আমি কুন্দ্রি ভাজাটা চাপিয়ে দিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপরে অল্প পরিমাণে জিরের ফোড়ন দিয়েছি। এইদিকে কিনুরিগুলো সেদ্ধ করেই রেখেছিলাম, অল্প পরিমাণে নুন, হলুদ আর শেষকালে চিনি দিয়ে পরে একটু ফুটিয়েই নামিয়ে দিয়েছিলাম। প্রথমে চিনিটা দিতে মানা করে, কারণ কুঁদরিগুলো সেদ্ধ হতে চায় না। সেই কারণে বিশেষ করে যে কোনো সেদ্ধর একদম শুরুতে কিন্তু চিনি দেওয়া উচিত নয়। শেষকালে চিনিটা দেবেন, দেখবেন খেতেও বেশ ভালো লাগবে আর সেদ্ধও হয়ে যাবে বেশ ভালো মতো। যাই হোক, এদিকে আমাদের কুঁদরিটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরপরে কুঁদরিটা নামিয়ে দেবো। জালটা একটু বেশি জ্বলে গিয়েছিল, তো সেই কারণে তোলাটা হালকা লেগে গিয়েছে। আজকে তরকারি কিন্তু বিশেষ কিছু হয়নি, আজকে এই কুঁদরি ভাজা হয়েছে। ওইদিকে দিদিভাই তিলে খাড়াটা চাপিয়ে দিয়ে এলো, আর এই যে এদিকে ঘুগনি করা হবে। আপনাদেরকে তো আগে অনেকবারই বলেছি যে আমাদের ছোট ছোট আলু, এই আলুগুলো কিন্তু আমাদের চাষেই হয়েছে। একদমই ভালো আলু হয়নি, সব কটাই এরকম ছোট ছোট হয়েছে। চাষের আলু ফেলন্ত তো হবে না, আর এই আলুগুলো বিক্রিও হবে না, তো সেই কারণেই বাড়িতে রয়েছে। এগুলো তো খেয়ে শেষ করতে হবে। এই ঘুগনি, আলুর তরকারি এই সব করেই বেশিরভাগ শেষ করছি। তো সেই কারণে প্রেশার কুকারে গোটা গোটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে আমি আর দিদিভাই ছাড়িয়ে নিচ্ছি। ছোট আলু তো ছাড়াতে বেশ অনেকক্ষণই টাইম লাগে, দুজনে মিলে করলে বেশ ভালো হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে দিদিভাই আলুগুলো ছাড়াচ্ছে, এইদিকে আবার তিলের ঝিঙাটা তলাতে লেগে লেগে যাচ্ছিল, তো সেই কারণে ঢাকাটা খুলে পরে এই মুহূর্তে তিলটা দিয়ে দিলাম। এর আগের দিনকে যেদিনকে তিলে খাড়া করেছিলাম, সেদিনকে 2-3টে দিদিভাই আমাকে বলেছিল যে এই খাড়াগুলোকে একদিন সর্ষে দিয়ে করতে, তাহলে দেখবে বেশ খেতে ভালো লাগে। সত্যি কথা বলতে আমরা সর্ষে দিয়ে এই খাড়া কোনোদিনও রান্না করিনি আর কোনোদিনও শুনিও নি, আর কিভাবে করতে হবে না হবে সেটা তো আমি জানি না। তো সেই কারণে আর নতুন করে কোনো কিছু খাবার ট্রাই করলাম না। আর শ্বশুরবাড়িতে কোনো কিছু নতুন খাবার ট্রাই করলে সেটা যদি খেতে না ভালো লাগে, সবাই কি বলবে না বলবে সেই ভয়ে কিন্তু আমাদের পছন্দ মতো কোনো কিছুই তরকারি করি না। সবাই যেটা বলে সেটাই করে থাকি প্রতিদিন। এখন ঘড়ির কাঁটায় ওই 12টা মতো বাজছে। এই মুহূর্তে আমি ভাত খেতে বসে পড়েছি। এখন সোনামা মিডিল টাইমে প্রতিদিনই ঘুমাচ্ছে না, তো সেই কারণে একেবারে ও 12টা সাড়ে 12টার মধ্যেই ঘুমিয়ে যাচ্ছে আর কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে। আর ওকে যদি ঘুম পাড়াতে যায়, এখন মিনিমাম 1 ঘন্টা আমাকে ছাড়বে না, তো সেই কারণে আমি একেবারে ভাত খেয়ে পরে ওকে ঘুম পাড়াতে যাই। এইদিকে আমি ভাত খেতে বসবো, আমার সোনামাটা বসবে না, তা কি কখনো হয়? আগে তো সকালে একবার ভাত খেতাম, মিডিল টাইমে একবার ভাত খেতাম, আবার দুপুরে খেতাম। তবে এখন আর মিডিল টাইমে খায় না, জানেন তো। সকালে একেবারে মুড়ি খাই, তারপরে এই দুপুরের ভাতটা এই 12টার মধ্যেই খেয়ে নিই। আজকে কি কি সবজি করা হয়েছে আগেই তো বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। কুঁদরি ভাজা,
তিলে খাড়া আর ওইদিকে ঘুগনি করা হয়েছে। আর সত্যি কথা বলতে আজকে এই কুঁদরি ভাজাটা আর এই তিলে খাড়াটা দুর্দান্ত হয়েছিল। এর আগের দিনের তিলে খাড়ার তিলটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়নি, বেশ অনেকটা পরিমাণে হয়ে গিয়েছিল, তো সেই কারণে ভালো করে ভাজা যায়নি। আজকে পরিমাণটা কম ছিল, তিলটাও ভাজা গিয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখন ঘড়ির কাঁটায় বিকালে 4:30 মতো বাজবে। ওই যে দুপুরে খাবারটা খেয়ে সোনামাকে নিয়ে শুয়েছিলাম, তারপরে সোনামা তো ঘুমিয়ে গিয়েছিল। তারপরে সোনামায়ের হালকা জ্বর চলে এসেছিল, তারপর থেকে কোনো রকম কিছুতেই ঘুম পাড়াতে পারছিলাম না। এবার আজকে কারেন্টটারও প্রচুর ডিস্টার্ব করছিল, আসছিল আর যাচ্ছিল, তো সেই কারণেও সোনামায়ের ঘুমটা বেশ ভালো হয়নি। ওই 2টোর সময় ঘুমিয়েছিল, আমি 3টের সময় উঠেছি, আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছিল। আমি জাস্ট বিছানার থেকে উঠে পড়ে দাঁড়িয়েছি আর সোনামাও উঠে পড়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমি সোনামাকে খাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। এদিকে বিকালে যাবতীয় যা কাজ থাকে সব কিছু আমি আর দিদিভাই মিলে কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি সোনামাকে নিয়ে যাব একবার মায়ের বাড়ি। ছেলেদের শরীর খারাপ হলে ওদেরকে দেখে বোঝাই যায় না যে ওদের শরীরটা খারাপ। সোনামায়ের এই কিছুদিন হলো আমি একটা জিনিস খেয়াল করছি, ও মোটেও কল থেকে নামতে চাইছে না, অনবরত কলে চাপতে চাইছে। আর এই বিছানাতে যদি বসিয়ে রাখছি সবসময়তে শুয়ে পড়ছি। ওর কি শরীরটা দুর্বলের কারণে এরকম হচ্ছে জানাবেন তো। যাই হোক, আর বেশি দেরি করিনি, সোনামাকে নিয়ে একেবারে সোজা চলে এসেছি মায়ের ছাদকে। কালকে তো একটা বুনুকে নিয়ে এসেছিলাম, সোনামাকে যেহেতু নিয়ে আসিনি, আর আজকে যেহেতু আমার সোনামাটাকে নিয়ে এসেছি, তো সেই কারণে আর কাউকে নিয়ে আসিনি। আর কালকে যেহেতু বাইরে বৃষ্টি পড়েছিল, বাইরে সেই রকম কেউই ছিল না, তো সেই কারণে একটু ভয় ভয় লাগছিল। আজকে তো বাইরে বেশ অনেক লোকজন রয়েছে, তো সেই কারণে খুব একটা ভয় লাগছে না। আর এইদিকে দুপুরে নামিয়েছিল বৃষ্টি, আর এই মুহূর্তে কি পরিমাণে রোদ্দুরটা দিয়েছে দেখুন, মুখে এতটা পরিমাণে লাগছে। সেই কারণে সিঁড়িটায় বসে বসে ভিডিও আপলোডের যা সেটিংগুলো করতে হয় ওই সব কিছুগুলো করে নিলাম। এরপর সোনামাকে বললাম তুমি এখানে বসে থাকো, রোদ্দুরে একদম বেরোয়ো না। জানি না কতক্ষণ বসে থাকবে, তবে যতক্ষণ বসে থাকবে ততক্ষণই ভালো। আর রোদ্দুরে এলেও কোনো রকম ক্ষতি নেই, কারণ এই রোদ্দুরটা কোনো ক্ষতিও করবে না, আর খুব একটা গায়েও লাগেনি রোদ্দুরটা। যাই হোক, এই মুহূর্তে আমার ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর নিচেতে এসে পড়ে মায়েদের পেয়ারা গাছটার দিকে খেয়াল করলাম, বেশ অনেকগুলো পেয়ারা ধরেছে। কি করে যে পারবো সেটাই খুঁজে পাচ্ছি না। ওই সাইডে বেশ অনেকগুলো রয়েছে, ওই সাইডেরগুলো পারতে গেলে মনে হচ্ছে ঠাকুর থানটার উপরে চেপে পড়ে পারতে হবে। তবে এই মুহূর্তে তো আমি ঠাকুর থানের উপরে চাপতে পারবো না, যতক্ষণ আমি স্নান করব বা কাপড় চেঞ্জ করব ততক্ষণ আমি ঠাকুর থানের উপরে চাপতে পারবো না। এই সাইডে দুটো মতো পেয়ারা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই একটা পেয়ারা, আর ওই যে দেখতে পাচ্ছেন ওই একটা পেয়ারা। এই দুটো পেয়ারাই ভাবছি পারবো, আর অন্যগুলো না হয় অন্যদিন পেরে নেবো। ভাবছিলাম যে সব কটা পেয়ারা পারতে পারবো না, তবে নৌকাটার সাহায্যে কিন্তু সব কটা পেয়ারাই পেরে নিয়েছি। ওই পেয়ারা গাছটার পাশেই একটা নৌকা ছিল, আমি খেয়াল করিনি, তারপরে খেয়াল করলাম ওইটার সাহায্যে সব কটা পেয়ারা পেরে নিয়েছি। আর প্রত্যেকটা পেয়ারাই কিন্তু বেশ দাসালো পেয়ারা। আর এই মাদের গাছের পেয়ারা এতটাই মিষ্টি হয়, অনেকেই বলে যে এই বর্ষাকালে পেয়ারা খেতে ভালো লাগে না, ওই মায়েদের গাছের পেয়ারাগুলোর একই স্বাদ, বর্ষাকালেও যেমন খেতে হয় আর গ্রীষ্মকালেও ঠিক তেমনই খেতে হয়। যাই হোক, ওইদিকে পেয়ারাগুলো নিয়ে তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে পরে রুটিগুলোও করে নিয়েছি। এদিক দিদিভাই আমার আর দিদিভাইয়ের জন্য পরোটা করেছি। দিদিভাই কিন্তু খুব একটা সচরাচর পরোটা খায় না, যেদিনকে আমি করতে বলি সেই দিনকেই হয়তো একটা বা দুটো খেয়ে থাকে। আজকেও ঠিক তেমনই, আমি নিয়েছি 4টে মতো আর দিদিভাই নিয়েছে 2টো মতো। যেদিনকে বাড়িতে ঘুগনি হয় সেদিনকে একটু পরোটা পরোটা মনে হয়, কারণ এই ঘুগনির সাথে পরোটার কম্বিনেশন আমার তো বেশ ভালো লাগে। চলুন এই পরোটা খেতে খেতে বেশ কটা দিদিভাইয়ের নাম নিয়ে থাকি। পিঙ্কি দাস বলে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও দিদিভাই, তুমি আমার নামটা নিয়েও, তোমার ভিডিও আমি সবসময় দেখি, অনেক দিন ধরেই কমেন্ট করছি। এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম। দাস বলে একজন কমেন্ট করেছেন, দিদি আমি শ্যামনগর থেকে তোমার প্রতিটি ভিডিও দেখছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ। এই যে দিদিভাই তোমার নামটাও নিয়ে নিলাম। দেবলীনা কর্মকার বলে এক দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই আমার নামটা নিও, আমি তোমার সব ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। যে দিদিভাই তোমার নামটাও নিয়ে নিলাম, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে, আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।